বাবু। আমাকে আরো মারো, তবুও তুমি আমার বাচ্চাটাকে নষ্ট করো না দয়া করে। দেখো, আমি বাচ্চাটা নষ্ট করব না, তবে আমার একটা শর্ত আছে, সেটা যদি তুই মানিস তাহলে আমি বাচ্চাটা নষ্ট করব না। কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি আছি, তবু তুমি আমার বাচ্চাটাকে নষ্ট করো না। তোর ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে সবগুলো আমাকে দিবি, আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দিবি। ঠিক আছে, আমি আমার সব টাকা তোমাকে দিয়ে দিব, কিন্তু আমার বাচ্চা পৃথিবীর আলো না দেখা পর্যন্ত তোমাকে আমি কিচ্ছু দিব না। যেদিন আমার বাচ্চাটা তুমি জন্ম দিবে সেদিন আমার সব কিছু তোমাকে লিখে দিব, এমনকি ডিভোর্স সহ। মিম যখনই কিছু একটা বলতে যাবে তখনই মিমের মোবাইলে রাফির ফোন আসে। মিম তখন কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করে বলে ওঠে, হ্যালো বাবু, আমাদের জন্য একটা খুশির সংবাদ আছে, তবে আরেকটা দুঃখের সংবাদও আছে। তাই নাকি বাবু? আগে তাহলে খুশির সংবাদটা বলো। বাবু, তোমার কথা মতো শুভকে আমি শর্ত দিয়েছি, শুভ আর আমার বেবিটা যদি শুভ বাঁচাতে চায় তাহলে শুভ সব কিছু আমাকে লিখে দিতে হবে। শুভ শর্তে রাজি হয়েছে, কিন্তু শুভ আমাকে আরেকটা শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে? শুভ বলেছে সন্তান না হওয়া পর্যন্ত নাকি আমাদের কিচ্ছু দিবে না, এমনকি ডিভোর্সও দিবে না। ঠিক আছে, তুমি শুভ শর্তে রাজি হয়ে যাও। মাত্র 6 মাস, এটা দেখতে দেখতে কেটে যাবে। আর শুভকে টাকা আর ডিভোর্স পেপার রেডি করে রাখতে বলো। আচ্ছা বাবু। আই লাভ ইউ টু বাবু। আই লাভ ইউ টু বাবু। বাবু, তোমাকে বড্ড কাছে পেতে ইচ্ছে করে। মাত্র 6 মাস অপেক্ষা করো, তারপর সারা জীবনের মতো আমি তোমার হয়ে যাব বাবু। আচ্ছা বাবু, এখন রাখি। আচ্ছা বাবু। বলেই মিম ফোন রেখে দিয়ে শুভর কাছে যায়। আচ্ছা, আমিও তোমার শর্তে রাজি, কিন্তু সন্তান জন্ম হওয়ার পর কোনো বাহানা করতে পারবি না কিন্তু। না না, আমি কোনো বাহানা করব না। আর আজকে থেকে সন্তান না হওয়া পর্যন্ত আমি যা বলবো তোকে তাই করতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন যা, আমার জন্য বিরিয়ানি নিয়ে আয়। শুভ আর 1 সেকেন্ড লেট না করে বেরিয়ে আসে বাসা থেকে বিরিয়ানি আনার জন্য। আসুন এই ফাঁকে তাদের পরিচয় জেনে যাওয়া যাক। মিম আর শুভ, তারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ। শুভর যখন 12 বছর বয়স তখন শুভর বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন থেকে শুভর দাদির কাছে বড় হতে থাকে। শুভ যখন অনার্স শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে থাকে তখন শুভর দাদি শুভর বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগে। শুভর দাদির একটাই চাওয়াই সে নাত বউ দেখে মরতে চায়। তখন শুভ বলে বিয়ে তো করব, কিন্তু মেয়ে পাবো কোথায়? তখন শুভর দাদি হাসি মুখে বলে ওঠে, মেয়ে আমার পছন্দ করা আছে, তুই যদি অনুমতি দিস তাহলে কালকে তোকে নিয়ে মেয়ে দেখে আসতে পারি। তখন শুভ বলে ওঠে, দাদি, তোমার পছন্দ মানে আমার পছন্দ। তুমি যে মেয়েকে পছন্দ করবা আমি সেই মেয়েকে বিয়ে করব। তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো। আচ্ছা দাদু ভাই। তার কয়েকদিন পর দাদির পছন্দ করা মিমকে বিয়ে করে ঘরে আনে শুভ। তারা বাসর ঘরে কথা দেয় কেউ কাউকে ছেড়ে যাবে না কোনো দিন। শুভ আর মিমের বিবাহিত জীবন সুখেই কাটছিল, কিন্তু হঠাৎ করে শুভর দাদি স্ট্রোক করে মারা যান। তখন শুভ অনেকটা ভেঙে পড়ে। কয়েকদিন লেগে যায় শুভর স্বাভাবিক হতে। শুভ স্বাভাবিক হয়ে আবার অফিসে জয়েন করে। শুভ আর মিমের বিবাহিত জীবন 8 মাস কেটে যায়। শুভ এই কয়েক মাসে মিমকে অনেক বেশি ভালোবেসে ফেলে। শুভ সকাল 9টায় বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়, আবার সন্ধ্যা 6টায় বাড়ি ফিরে আসে। এই সময় মিম বাড়িতে একা একা থাকে, তার জন্য মিমের মন খারাপ থাকে। তাই মিমের মন খারাপ দূর করার জন্য শুভ মিমকে একটা স্মার্টফোন গিফট করে। এমনকি শুভ নিজেও একটা ফেসবুক আইডি খুলে দেয় মিমকে। তার কয়েকদিন পর রাফির সাথে মিমের পরিচয় হয় ফেসবুকে। রাফি দেখতে অনেক স্মার্ট, সেই জন্য মিমেরও ভালো লেগে যায় রাফিকে। প্রথমে মিম রাফিকে বন্ধু হওয়ার অফার করে এবং নাম্বার দেওয়া নেওয়া হয়, এবং রাফির সাথে মিমের কথা হতে থাকে প্রত্যেক দিন শুভকে লুকিয়ে লুকিয়ে। একসময় রাফি আর মিম দেখা করে, তখন রাফি মিমকে প্রপোজ করে এবং মিমও সেটা হাসি মুখে গ্রহণ করে। সেই সময় মিমের পেটে শুভর সন্তান।
এই সব কিছুই জেনে রাফি মিমকে প্রপোজ করে এবং শুভকে লুকিয়ে লুকিয়ে তাদের পরক্রিয়া প্রেম চলতে থাকে। এতক্ষণ তো অতীত শুনলেন, এখন বর্তমানে ফেরা যাক। শুভ মিমের জন্য বিরিয়ানি নিয়ে বাসায় ঢুকতেই দেখতে পেল মিম রাফির সাথে ফোনে হেসে হেসে কথা বলছে। মিম শুভকে দেখতে পেয়ে আরো শুনিয়ে শুনিয়ে বলছে, বাবু আমরা কিন্তু হানিমুনে অনেক দূরে এই জায়গায় যাব। ঠিক আছে বাবু, তুমি যেখানে বলবা সেখানেই যাব। বাবু। শুভ সহ্য করতে না পেরে মিমকে উদ্দেশ্য করে বলে উঠল, মিম, এই নাও তোমার বিরিয়ানি আর এই ট্যাবলেটগুলো। মিম বিরক্ত হয়ে ফোনটা রেখে দিয়ে, এই কুত্তা, তুই কথা বলার সময় বিরক্ত কেন করছিস? শুভ অবাক হয়ে গালে হাত দিয়ে বলে উঠল, না মানে তোমার জন্য বিরিয়ানি আনছি আর এই ট্যাবলেটগুলো। দে বিরিয়ানি। আর এগুলো কিসের ট্যাবলেট আনছিস? এগুলো আমি খেতে পারবো না। এগুলো আমাদের বাচ্চার জন্য খেতে হবে তোমাকে। আমাদের বাচ্চা মানে? এটা শুধু তোর বাচ্চা মনে রাখবি। আর তোর বাচ্চার জন্য এই পচা তেতো ট্যাবলেটগুলো আমি খেতে পারবো না। ঠিক আছে, এটা শুধু আমার বাচ্চা। আর মনে রাখো, আমার বাচ্চার যদি কিছু হয় তাহলে তোমরা কিন্তু কিচ্ছু পাবে না, বলে দিলাম। ঠিক আছে, দে ট্যাবলেটগুলো। কিছুক্ষণ পর রাতে। মিম, রাতের খাবার খেয়ে যাও। কি হলো, আসছো না কেন? মিম শুভর কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে উঠল, এই জানোয়ার, তোকে কতবার বলবো যে আমি রাফির সাথে কথা বলতে সময় আমাকে বিরক্ত করবি না? শুভ হাসি মুখে বলে উঠল, বিরক্ত তো করব মাত্র 6টা মাস আমার বাচ্চার জন্য, তারপর তোমাকে আর বিরক্ত করব না, কথা দিলাম। এখন এই খাবারগুলো খেয়ে নাও। মিম আর কিছু বলল না। মিমের জন্য একটা কাজের মেয়ে রেখে দিয়েছে শুভ। এভাবেই চলে গেল 6টা মাস। শুভ যখন অফিসে ব্যস্ত সময় পার করছে, তখন তার কাছে একটা ফোন আসে। ফোনটা ধরতেই অপর পাশ থেকে বলে উঠল, হ্যালো শুভ ভাইয়া, মিমাপুকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন এই হাসপাতালে। আচ্ছা, আমি এখনই আসছি। বলেই ফোনটা কেটে দিয়ে শুভ তাড়াতাড়ি তার অফিসের বসের কাছে গেল। আসতে পারি স্যার? আসেন, কিছু বলবেন? স্যার, আমার ওয়াইফ হাসপাতালে, আমাকে এখনই যেতে হবে। আচ্ছা যান। স্যার, আর একটা কথা, আপনি তো বলেছিলেন এই অফিস থেকে অন্য অফিসে বদলি হতে হবে, একজনকে খুব ইমার্জেন্সি। জি। স্যার, আমি বদলি হতে চাই। আপনার ওয়াইফ তো হাসপাতালে, আর বড় কথা হলো এই অফিসে যদি যেতে চান তাহলে পরশু রওনা দিতে হবে। তাহলে আপনি কেমনে যাবেন? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার, আপনি সব ব্যবস্থা করেন, আমি পরশু রওনা দিব। আচ্ছা, তাহলে আমি ব্যবস্থা করছি। শুভ স্যারকে ধন্যবাদ দিয়ে অফিস থেকে বের হয়ে সোজা বাসায় এসে কাপড় চোপড় গুছিয়ে মিমের জন্য 2 লাইনের একটা চিঠি লিখে হাসপাতালে আসে শুভ। ভাইয়া, ডাক্তার এখনো আসে নাই। আচ্ছা, আমি দেখছি, তুই মিমের পাশে থাক। শুভ নার্সের কাছে গিয়ে বলল, কি হলো ডাক্তার, এখনো আসছে না কেন? ডক্টরকে ফোন করা হয়েছে, এখনই চলে আসবে। আর এখন আপনি এখানে একটা সাইন করেন। 50 মিনিট পর। মিষ্টি খাওয়ান, আপনি ছেলের বাবা হয়েছেন। শুভ নার্সের মুখে ছেলের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, কোথায় আমার ছেলে, আমার কাছে দেন। আগে মিষ্টি খাওয়ান। শুভ মানিব্যাগ থেকে 2000 টাকা বের করে নার্সের হাতে দিল। এখন আমার ছেলেকে দেখতে দেন। আচ্ছা দাঁড়ান, নিয়ে আসছি। শুভ ছেলেকে কোলে তুলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ভাবছে, আমার এই সন্তানের জন্য কত লড়াই করে, কত অপমান সহ্য করে আজকে তোকে আমি কোলে নিতে পেরেছি। এসব কথা ভাবছিল, তখন কাজের মেয়েটা এসে বলল, ভাইয়া, মিমাপু আপনাকে ডাকছে। আচ্ছা, তুই আমার বাবার টাকা নিয়ে এই রুমে বস, আমি যাচ্ছি। শুভ মিমের কাছে গিয়ে বলল, আমাকে ডাকছো? হ্যাঁ, তোর কথা মতো আমি তোর শর্ত পূরণ করছি, এবার আমার শর্ত পূরণ কর।
শুভ অবাক হয়ে ভাবছে কি নিষ্ঠুর মেয়েটা, নিজের ছেলেকে দেখতে না চেয়ে টাকা পয়সার কথা বলছে। কি হলো, চুপ করে আছিস কেন? শুভ কিছু না বলে মিমের কেবিন থেকে বেরিয়ে এসে তার ছেলের কাছে গিয়ে কাজের মেয়েটাকে বলল, আমার বাবাটাকে আধ ঘন্টার জন্য তোর কাছে রেখে গেলাম, আর ভুলেও মিমের কেবিনে আমার বাবাটাকে নিয়ে যাবি না। আচ্ছা ভাইয়া। শুভ আর 1 সেকেন্ডও লেট না করে সোজা বাড়ি পৌঁছে গিয়ে তার রুমে ঢুকে ডিভোর্স আর টাকার চেকের সাইনটা ব্যাগে ঢুকিয়ে রাখলো আর চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। তারপর ব্যাস কাউন্টারে যে একটা চট্টগ্রামের টিকিট কেটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। শুভ হাসপাতালে এসে সোজা মিমের কেবিনে আসলো। তারপর মিমের উদ্দেশ্যে বলল, কি ভয় পেয়ে গিয়েছিলে মিম? তুই কিন্তু তোর কথা রাখছিস না। আমি আমার কথা রাখার জন্যই চলে গেছিলাম। ভালো, দে এখন। দিব তো নিশ্চয়ই, তার আগে একটা কথা শুনে রাখো। কি বলবি তাড়াতাড়ি বল, কারণ আমার রাফি এখনই চলে আসবে। আমার ছেলের সাথে যে তুই বিশ্বাসঘাতকতা করলি, তোর সাথে যে রাফিও বিশ্বাসঘাতকতা করবে না তার কি নিশ্চয়তা আছে? রাফিকে আগে পরীক্ষা করে নিস। ভালো থাকিস। কথাটা বলেই শুভ তাড়াতাড়ি ব্যাগটা রেখে কেবিনের বাইরে অন্য কেবিনে তার ছেলের কাছে চলে আসে শুভ। ভাইয়া দেখেন, আপনার ছেলেটা আপনি যাওয়ার পর থেকেই কান্না করছে, কিছুতেই কান্না থামানো যাচ্ছে না। আচ্ছা, ওকে আমার কাছে দে। শুভ যখন তার বাচ্চাকে কোলে নিয়ে কপালে চুমু খেলো, তখনই বাচ্চাটা কান্না থামিয়ে দিল। তা দেখে কাজের মেয়েটা বলে উঠল, কি আশ্চর্য ব্যাপার, আমি অনেকক্ষণ ধরে কান্না থামানোর চেষ্টা করছি কিন্তু কান্না থামানো যাচ্ছে না, আর আপনি ভাইয়া কোলে নেওয়ার সাথে সাথেই কান্না থামিয়ে দিল। শুভ মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা আমরা আসি তাহলে, ভালো থাকিস তুই। আজকেই চলে যাবেন ভাইয়া? হ্যাঁ, এই বিশ্বাসঘাতকতার শহরে আর থাকতে চাই না। বলেই শুভ মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে কাজের মেয়েটার হাতে দিল। আপনি তো ভাইয়া আমাকে অগ্রিম 2 মাসের বেতন দিয়েছেন, আমি আর আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। এগুলো আমি তোকে বড় ভাই হিসেবে দিয়ে গেলাম, আর একটা কথা বলবি না। এগুলো বলে শুভ তার ব্যাগ আর বাচ্চাকে নিয়ে হাসপাতালের বাইরে চলে আসলো। 30 মিনিট পর শুভ বাসে উঠে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে গেল। এদিকে মিম আর রাফির খবর জানা যাক। এখন রাফি হাসপাতালে এসে সোজা মিমের কেবিনে চলে যায়। কেমন আছো বাবু আমার? মিম খুশি হয়ে বলে উঠল, ভালো আছি বাবু, তুমি কেমন আছো? আর এত লেট করলে কেন? একটা কাজ ছিল বাবু, সেজন্য দেরি হয়ে গেছে। আচ্ছা, শুভ কি সবকিছু দিয়ে গেছে, মানে টাকা পয়সা? রাফির মুখে এত তাড়াতাড়ি টাকার কথা শুনে মিমের মনে সন্দেহ যাচ্ছে। তাহলে কি শুভর কথাই সত্যি? রাফিকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে? না, আমাকে সব জানতেই হবে। মিম মন খারাপ করে বলল, না, শুভ আমাকে ঠকিয়েছে, আমাকে শুধু ডিভোর্স দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। এই কথাটা শুনে রাফি হা হয়ে গেল। মিম আবার বলে উঠল, আচ্ছা, আমাদের টাকা পয়সার দরকার নেই রাফি। আচ্ছা, আমরা কবে বিয়ে করব? রাফি এবার মুখ লাল করে বলে উঠল, বিয়ে মানে? কার বিয়ে? মিম এবার অবাক হয়ে বলে উঠল, কেন, তোমার আর আমার বিয়ে? তুমি তো আমাকে ভালোবাসো। রাফি এবার একটা শয়তানের মতো হাসি দিয়ে বলল, তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করব? আমি তো তোমাকে কখনো ভালোবাসিনি, আমি তো ভালোবেসেছি তোমার টাকাকে আর তোমার শরীরটাকে। আফসোস, আমি তোমার কোনোটাই ভোগ করতে পারলাম না। এটা শুনে মিম অবাক হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, প্লিজ রাফি, আমি তোমার পায়ে ধরি, তবু আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না। তোমার জন্য আমি আমার স্বামীকে ছেড়েছি, আমার বাচ্চাকে পর্যন্ত দেখিনি। প্লিজ রাফি, প্লিজ। বিশ্বাসঘাতকতা করেছি আমি তোর সাথে? এটা শুনে আমার হাসি পাচ্ছে। বিশ্বাসঘাতকতা কাকে বলে তুই জানিস। বিশ্বাসঘাতকতা তুই করেছিস। বিশ্বাসঘাতকতা করেছিস তো তুই তোর স্বামীর সাথে, তোর বাচ্চার সাথে। আর তুই আমাকে বলছিস আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছি? থাক তুই, গেলাম আমি। এটা বলে মিমের কেবিন থেকে চলে গেল রাফি।
মিম যে কত বড় ভুল করছে সেটা জেনে মিম কান্না করতে করতে কাজের মেয়েটাকে ডাকছে। কি বলবেন আপু? মিম কান্না করতে করতে বলল, শুভ কোথায় আমাদের সন্তান? প্লিজ তুই শুভকে দে। আপু, শুভ ভাইয়া তো এই শহর ছেড়ে চলে গেছে। এটা শুনে মিম পাগলের মতো কান্না করছে আর বলছে, প্লিজ শুভ, আমাকে ক্ষমা করে দাও, আবার আমার কাছে ফিরে এসো। আর এদিকে শুভ পুরনো দিনের কথা ভাবতে ভাবতে তার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার ছেলের উপর। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 4 বছর। মাহিম, মাহিম, কোথায় তুমি বাবা? আমাদের কিন্তু এখনই বের হতে হবে। শুভর ছেলের নাম হচ্ছে মাহিম। কি হয়েছে বাবা? মাহিমকে খুঁজছো? হ্যাঁ আন্টি, আমাদের বিকেলে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কাল আমার দাদির মৃত্যুবার্ষিকী। ও আচ্ছা, ভালোভাবে যেও বাবা। আচ্ছা আন্টি, মাহিন কোথায়? নিহি মাহিনকে নিয়ে মনে হয় ছাদে গেছে। ও আচ্ছা আন্টি। বলেই ছাদে যেতে যেতে আন্টি আর নেহির পরিচয় দেওয়া যাক। আন্টি হচ্ছে এই বাড়ির মালিক আর তার মেয়ে হচ্ছে নিহি। নিহি এবার অনার্স 3য় বর্ষে পড়ে। শুভ ছাদে উঠে দেখে দোলনায় বসে নিহি মাহিনকে কোলে নিয়ে চাঁদের বুড়ির গল্প শোনাচ্ছে আর মাথায় হাত বোলাচ্ছে। শুভ এসব দেখে ভাবছে নিহির জায়গায় হয়তো এখন মিম থাকতো, আর এখন অন্য একটা মেয়ে মিমের জায়গাটা পূরণ করছে, যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই মাহিনের। মিম হয়তো এখন রাফির সন্তানকে এভাবেই গল্প শোনাচ্ছে। এসব ভাবছিল, তখনই নিহি বলে উঠল, ওইখানে দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া? এখানে আসেন, আড্ডা দেই। না, এখন আর বসবো না, আমাদের রেডি হতে হবে এখন। রেডি হবেন মানে? কোথাও যাবেন নাকি? হ্যাঁ, টাঙ্গাইল যেতে হবে, কারণ কালকে দাদির মৃত্যুবার্ষিকী, তাই আজকেই রওনা দিতে হবে। নিহি মন খারাপ করে বলল, মাহিনকেও নিয়ে যাবেন? হ্যাঁ আসো বাবাই, আমরা রেডি হব। তখন মাহিন ছোট মুখ নিয়ে বলল, না, আমি মামনের কাছে গল্প শুনবো। না বাবাই, না বাবাই, এখন আমরা রেডি হব, গল্প কয়েকদিন পর এসে শুনবে, কেমন? না, আমি যাব না। ওখানে গেলে কে আমাকে মামনের মতো গল্প শোনাবে? শুভ কিছুক্ষণ ভেবে তারপর বলল, আচ্ছা নিহি, তুমিও আমাদের সঙ্গে চলো, তোমারও টাঙ্গাইল দেখা হবে আর মাহিনেরও গল্প শোনা হবে। নিহি খুশি হয়ে মাহিনকে কোলে নিয়ে বলল, আচ্ছা ভাইয়া, আমি আর মাহিন রেডি হয়ে আসছি। বলেই মাহিনকে নিয়ে নিহি রেডি হতে চলে গেল। শুভ আর ছাদে না থেকে রুমে গিয়ে রেডি হতে লাগলো। শুভ, মাহিন আর নিহি তারা 3 জন সন্ধে 6টার বাসে উঠেই টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। জানালার কাছে মাহিনকে কোলে নিয়ে বসেছে নিহি, আর তার পাশের সিটে বসেছে শুভ। হঠাৎ নিহিকে কি যেন মনে করে বলে উঠল, আচ্ছা ভাইয়া, আপনার প্রাক্তন ওয়াইফের সাথে যদি আপনার দেখা হয় তখন কি করবেন? শুভ কিছুটা রেগে বলে উঠল, প্লিজ এ ধরনের কথা আর বলবা না। আচ্ছা। তারপর আর নিহি আর শুভর মাঝে আর কোনো কথা হয়নি। দীর্ঘ 10 ঘন্টা জার্নির পর টাঙ্গাইল এসে পৌঁছলো তারা। আচ্ছা ভাইয়া, আমরা কোথায় উঠবো? হোটেলে নাকি? না, আমরা আগে টাঙ্গাইল থাকতে যে ফ্ল্যাটে থাকতাম তার পাশের ফ্ল্যাটে থাকবো। ও আচ্ছা। তারপর তারা একটা রিক্সা করে সেই বাসার দিকে যেতে লাগলো। আর অন্যদিকে মিম, রাফি মিমের সাথে বিশ্বাসঘাতকতা করার পর মিম তার ভুল বুঝতে পারে, যেন শুভ তাকে ক্ষমা করে আর তার সন্তানের মুক্তি যেন মরার আগে দেখতে পারে। শুভ চলে যাওয়ার পর মিম আর শুভ যে ফ্ল্যাটে থাকতো তখনও সেই ফ্ল্যাটে থাকে। শুভ, নিহি আর মাহিন তাদের ফ্ল্যাটে চলে যায়। তারা কিছুক্ষণ রেস্ট নেয়। তারপর মিহি মাহিনকে নিয়ে পরিবেশটা উপভোগ করার জন্য ছাদে আসে। তার কিছুক্ষণ পর মিমও ছাদে উঠে দেখে 3-4 বছরের একটি কিউট বাচ্চা ছেলে ছাদে খেলা করছে। তা দেখে মিম ভাবতে লাগলো, হয়তো আমারও এখন একটা এরকম কিউট ছেলে থাকতো। আহ, এই ছোট্ট ছেলেটির মুখে কি মায়া।
মন চায় সারাদিন এই ছোট মুখটির দিকে তাকিয়ে থাকি। না জানি আমার ছেলেটা এখন কিরকম আছে। এসব ভাবতে ভাবতে মিমের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ করে মাহিন পা স্লিপ করে পড়ে যায়। এটা দেখে মাহিনকে তুলতে নিহি আর মিম দুজনেই দৌড়ে যায়, কিন্তু নিহির আগেই মিম মাহিনকে কোলে তুলে কপালে চুমু খেয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, কোথায় ব্যথা পেয়েছো বাবা? নিহি অবাক হয়ে দেখে মিমের চোখে পানি। মনে হচ্ছে মাহিনের থেকে তিনিই ব্যথা পাইছে বেশি। মিম মাহিনকে বুকে নিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে নিহি তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মিম মাহিনকে বুক থেকে সরিয়ে নিহিকে বলে উঠল, আপু, আপনার ছেলেটা পা স্লিপ করে পড়ে গিয়েছিল। হ্যাঁ আপু, দেখেছি। আপনার ছেলেটা দেখতে খুব কিউট আর মুখে অনেক মায়া, যেন সারা দিন তাকিয়ে থাকে। নিহি কিছু বলতে যাবে তখনই শুভ নিহিকে ফোন করে বলে উঠল, হ্যালো নিহি, তোমরা কোথায়? আমি আর মাহিন তো ছাদে। ও আচ্ছা, এখনই চলে আসো, আমরা কবর জিয়ারত করতে যাব এখন। আচ্ছা, আসছি আমরা। বলেই ফোন কেটে দিয়ে মাহিনকে বলল, আসো মাহিন, তোমার আব্বু এখনই যেতে বললো। আর আপু, আপনার সাথে তো পরিচিত হতে পারলাম না, আমাদের এক জায়গায় যেতে হবে, পরে এসে পরিচিত হয়ে নিব। আমরা আপনাদের পাশের ফ্ল্যাটে উঠেছি। এটা বলে নিহি মাহিনকে নিয়ে সোজা তাদের ফ্ল্যাটে চলে আসলো। মিম আর কিচ্ছু বলল না, শুধু মাহিনের দিকে তাকিয়েছিল। নিহি আর মাহিন চলে যাওয়ার পরে মিম ভাবছে, আমি যদি রাফির মিথ্যা ভালোবাসার ফাঁদে পা না দিয়ে যদি শুভর সাথে বিশ্বাসঘাতকতা না করতাম, তাহলে আমারও একটা এরকম ফ্যামিলি থাকতো, এরকম একটা সন্তান থাকতো। আর এদিকে শুভ, মাহিন আর নিহি কবর জিয়ারত করে আসার পথে নিহি শুভকে প্রশ্ন করে উঠল, আচ্ছা ভাইয়া, আপনি কি আর বিয়ে করবেন না? আপনার প্রাক্তন ওয়াইফ তো সে বিয়ে করে সুখেই আছে, তাহলে আপনি বিয়ে করবেন না কেন? শুভ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি করে জানলে আমার প্রাক্তন ওয়াইফ সুখে আছে? নিহি ভ্যাবাচাকা খেয়ে বলল, না মানে, সে তো সুখে থাকার জন্যই আপনার জীবন ছেড়ে চলে গেছে, তাই হয়তো এখন সুখেই আছে। শুভ আর কিচ্ছু বলল না, শুধু একটু হাসলো, তারপর বলল, আচ্ছা তোমরা বাসার ভিতরে যাও, আমি একটু আসছি। তারপর নিহি আর মাহিন বাসার ভেতরে ঢুকে গিয়ে দেখলো মিম তাদের ফ্ল্যাটের সামনে থেকে আসছে। তা দেখে নিহি বলে উঠল, আরে আপু, আপনি এখানে? তোমাদের সাথে গল্প করতে আসছিলাম, কিন্তু দেখলাম দরজাটা তালা মারা, তাই চলে যাচ্ছিলাম। ও আচ্ছা, ভিতরে আসুন আপু। তারপর নিহির সাথে মিম মাহিনকে কোলে করে নিয়ে ভেতরে ঢুকে মিম নিহিকে বলল, আচ্ছা, আপনার ছেলের নামটাই তো জানা হলো না, নাম কি এই কিউট বাবাটার? নিহি একটু অবাক হয়ে বলল, ওর নাম হচ্ছে মাহিন। মিমও একটু অবাক হলো, কারণ শুভ বাসর ঘরে বলেছিল আমাদের ছেলে হলে নাম রাখবে মাহিন আর মেয়ে হলে নাম রাখবে সুবর্ণা। মিম আবার বলল, আচ্ছা, মাহিনের বাবাকে তো দেখছি না, উনি কি আসে নাই? আসছে, উনি বাইরে গেছে। ও আচ্ছা, বলো তো মাহিন বাবা, আমি তোমার কি লাগি? কি? আন্টি লাগি তোমার বাবা। হঠাৎ বাসার কলিং বেলটা বেজে উঠল। আচ্ছা আপনি বসেন, আমি দরজাটা খুলে দিয়ে আসি, মনে হয় মাহিনের আব্বু এসেছে। আচ্ছা। নিহি দরজাটা খুলে দেখলো শুভ দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলেন ভাইয়া? একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম। মাহিন কোথায়? ভেতরে। শুভ মাহিন মাহিন বলে ডাকতে ডাকতে ঢুকছে। মিম শুভর গলার আওয়াজ শুনে পেছনে তাকিয়ে অবাক হয়ে যায়। শুভ মিমকে দেখে অবাক হয়ে যায়। মিমের মুখ দিয়ে শুধু একটা কথাই বের হয়, শুভ তুমি? কে আপনি? আপনি আমার নাম জানলেন কি করে? মিম অবাক হয়ে কান্না করে শুভর সামনেই যেয়ে বলল, তুমি আমাকে চিনতে পারছো না? আমি মিম, তোমার মিম। প্লিজ শুভ, আমাকে ক্ষমা করে দাও। এটা বলে মিম যখনই শুভর পা জড়িয়ে ধরতে যাবে তখনই শুভ রেগে চিৎকার দিয়ে বলে উঠল, এই নিহি, এই মেয়েটা এখানে ঢুকলো কিভাবে? আর আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনাকে তো আমি চিনিই না। বের হন বলছে এখান থেকে।
মিম কিছু বলতে যাবে তখনই শুভ মিমের হাত ধরে বাইরে ধাক্কা দিয়ে দরজা লক করে দিয়ে নিহিকে বলল, তুমি কোন সাহসে এই মেয়েকে এখানে ঢুকিয়েছো? নিহি অবাক হয়ে শুভ ও মিমের কথা শুনছিল আর বোঝার চেষ্টা করছিল কি হচ্ছে এসব। কিন্তু শুভ নিহিকে চিৎকার দিয়ে কথাটা বলায় নিহি অনেকটা ভয় পেয়ে শুভকে বলল, না মানে ভাইয়া উনি তো মাহিনকে। শুভ নিহির কথার মাঝখানে থামিয়ে দিয়ে রেগে বলল, উনি মাহিনকে কি নিতে আসছিল? কোথায় মাহিন? মাহিন কোথায়? না মানে ভাইয়া মাহিন তো ছোট, তাই আপনাদের চিৎকারে ভয় পাবে বলে আমি মাহিনকে রুমে রেখে এসেছি। শুভ আর 1 সেকেন্ড লেট না করে সোজা রুমে গিয়ে দেখল মাহিন নিহির ফোনে বসে বসে কার্টুন দেখছে আর হাসছে। তারপর শুভ মাহিনের কপালে একটু চুমু খেয়ে নিজের রুমে চলে আসলো। তারপর ফ্রেশ হয়ে বেলকনিতে বসে বসে শুভ শুধু একটা কথাই ভাবছে, মিম এখানে আসলো কি করে? নাকি মিম এখানেই থাকে? না না, এখানে থাকবে কেন? মিম তো এখন রাফির সাথে থাকার কথা। নাকি রাফির আর মিম দুজনেই এখানে থাকে? তাহলে মিম আমার কাছে ক্ষমা চাচ্ছে কেন? এসব ভাবছিল তখনই নিহি ভয়ে ভয়ে এসে শুভকে বলল, ভাইয়া আপনার ফোনটা নিচে রেখে আসছিলেন। রেখে যাও। নিহি ফোনটা হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তখন শুভ বলল, কিছু বলবে? হ্যাঁ বলো শুনি। বললে যদি আপনি ভাইয়া আবার রেগে যাবেন না তো? না রাখবো না, তুমি বলো। নিহি তখন ভয়ে ভয়ে বলল, মিম আপু মাহিনের আম্মু আর আপনার প্রাক্তন ওয়াইফ, তাই না? শুভ কথাটা শুনে নিহির দিকে চোখ লাল করে বলল, সাবধান মিম, মাহিনের আম্মু এ কথা ভুলেও মুখে আনবে না। আর হ্যাঁ, এই সেই মেয়ে যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মানে মিম আমার প্রাক্তন ওয়াইফ। আচ্ছা মিম এখানে কিসের জন্য আসছিল? নিহি মাথা নিচু করে বলল, মিম আমাকে মাহিনের আম্মু ভেবেছিল, তাই আমাদের সাথে পরিচিত হতে আসছিল। কিন্তু আমি মাহিনের আম্মু না বলায় আগেই আপনি চলে আসেন। তুই মাহিনের আম্মু মানে? তখন নিহি সকালে স্বাদের ঘটনা আর ফ্ল্যাটের সামনের ঘটনাটা বলল। ও আচ্ছা নিহি, তুমি আমাকে একটু একা থাকতে দাও। নিহি আচ্ছা বলে শুভর রুম থেকে চলে গেল। আর শুভ ভাবছে মিমের সাথে কি তাহলে রাফি বিশ্বাসঘাতকতা করেছে নাকি? আর এদিকে মিম শুভর ছবি বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, মাহিনের বাবা যদি শুভ হয় তাহলে কি মাহিন আমার সন্তান? এটা ভেবে আরো কান্না করছে। তখন মিমের ফোনে একটা কল আসে। ফোন রিসিভ করে বলল, হ্যাঁ ডক্টর বলেন। না, তার আর কোনো প্রয়োজন নেই। না বললাম তো, যাকে দেখার জন্য জীবনের সাথে এত লড়াই করলাম সেটা পূর্ণ হয়েছে। আপনি সবকিছু ক্যান্সেল করে দেন। ঠিক আছে, আপনার যদি ইচ্ছে না থাকে তাহলে তো আমরা আর কিছু করতে পারবো না। তারপরও একবার আপনার শেষ চেষ্টা করে দেখতাম। আপনি ভেবে দেখবেন, পরে কিন্তু আমাদের কিছু করার থাকবে না। না, আপনারা অনেক করেছেন, যা করার এখন আল্লাহ করবেন। ভাইয়া অনেক রাত হয়েছে, খেয়ে যান। কি হলো ভাইয়া, খাবেন না? না তুমি যাও, মাহিনকে খাওয়াই দাও। মাহিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে আসছি। ও আচ্ছা, তুমি খাইছো? না। এখনো খাও নাই কেন? নিহি মাথা নিচু করে বলল, ভাবছিলাম আপনার সাথে খাবো, কিন্তু আপনি তো আর খাবেন না, তাই আমারও একা একা খাইতে মন চাচ্ছে না। আচ্ছা খাবার রেডি করো, আমি আসছি। নিহি খুশি হয়ে বলল, খাবার রেডি আছে, আপনি আসেন। আচ্ছা তুমি যাও, আমি আসছি। শুভ আর লেট না করে সোজা খাওয়ার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসলো। তুমি বসছো না কেন? না, আপনি আগে খেয়ে ওঠেন, তারপর আমি খাবো। মানে তুমি তো একটু আগে বললা যে দুজন একসাথে খাবো, আর এখন বলছো আমার পরে খাবে। বসো বলছি এখনই। নিহি শুভর ধমক খেয়ে চুপ করে চেয়ারে বসে পরে দুজনে খাওয়া শুরু করলো। দুজনে খাওয়া শেষ করার পর শুভ বলল, আচ্ছা নিহি, তোমাকে একটা রিকোয়েস্ট করি, রাখবা? নিহি কথাটা শুনে নিচের দিকে মাথাটা দিয়ে বলল,
বলেন। টাঙ্গাইলে যতদিন আছি আমরা ততদিন তুমি মাহিনের আম্মুর আর আমার ওয়াইফের অভিনয়টা করতে পারবা? শুভ তুমি শব্দটা শুনে অবাক হয়ে সামনে তাকিয়ে দেখে নিহি রুমে চলে গেছে। আচ্ছা, চেষ্টা করব। ধন্যবাদ, যাও এখন শুয়ে পড়ো। তুমিও শুয়ে পড়ো। শুভ তার রুমে চলে গিয়ে শুয়ে পড়ল। সকালবেলা শুভ ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখল নিহি শুভর ব্যাগ থেকে শুভর শার্ট প্যান্ট পাঞ্জাবি বের করে আলমারিতে রাখছে। এটা দেখে শুভ বলল, এই নিহি, কি করছো তুমি এগুলা? নিহি শুভর কথার উত্তর না দিয়ে নিহি তার মতো কাজ করে যাচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? আর এগুলা কি করছো? নিহি একটু মুখ লাল করে বলল, আপনি কি চোখে দেখেন না? আর যদি চোখে দেখেন তাহলে আমার কাপড় চোপড় গোছাচ্ছি, এটা নিশ্চয়ই দেখছেন। বারবার শুধু জিজ্ঞেস করে কি করছো কি করছো, কানা একটা। শুভ তো নিহির এরকম কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল। তারপরও শুভ বলল, কিন্তু তুমি এগুলো করছো কেন? এগুলো তো আমার কাজ, আমি করে নিতে পারবো, তুমি যাও। আপনি যান, ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি। শুভ তো নিহির প্রত্যেকটা কথায় অবাক হয়ে যাচ্ছে। আজকে তোমার কি হয়েছে বলো তো? যে আমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি নাই, আর আজকে আমাকে চোখ রাঙিয়ে কথা বলছো? বেশি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসুন। শুভ অবাক হয়ে কিছুক্ষণ বসে থেকে তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে আসলো। শুভ যখনই খাবার টেবিলে বসবে তখনই কলিং বেলটা বেজে উঠল। আমি খুলছি, তুমি বসো। শুভ দরজা খুলে মিমকে দেখে আবার দরজা বন্ধ করে দিবে এমন সময় মিম শুভর পা ধরে কান্না করে বলল, প্লিজ শুভ, আমাকে ক্ষমা করে দাও। শুভ মিমের কাছ থেকে পা ছাড়িয়ে বলল, ক্ষমা চাচ্ছিস কেন তুই আমার কাছে? কি করেছিস তুই? আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি জানি এই ভুলের ক্ষমা হয় না, তবুও তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শুভ একটা হাসি দিয়ে বলল, বাহ, আজকে মনে হচ্ছে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তাই না? তা তোর পরকীয়া প্রেমিক রাফি কোথায়? ও সরি, এখন তো রাফি তোর পরকীয়া প্রেমিক না, এখন তুই মিস রাফি, তাই না? কই তোর হাজবেন্ড কোথায়? দেখে যাক তার ওয়াইফ অন্য একজন পরপুরুষের পা ধরছে। শুভর কথা শুনে মিম আরো হাউমাউ করে কান্না করে বলল, প্লিজ শুভ, ওই খারাপ লোকের নাম আমার সামনে বলো না। ওর কারণে তোমার সাথে অন্যায় বিশ্বাসঘাতকতা করেছি। আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলাম, আর ওই জানোয়ারটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তোদের মতো এত ভালোবাসা ছিল, সারা রাত দিন ভরা কথা বলছিস, তাও রাফি তোর সাথে এমন করলো? ভাবা যায় এগুলা? প্লিজ শুভ, আমি তোমার পায়ে পড়ি, তবু আমার সন্তানের কাছে যেতে দাও। শুভ চোখ লাল করে ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে চিৎকার দিয়ে বলল, এই কুত্তার বাচ্চা, তোকে অনেক সহ্য করছি, আর না। তুই কোন সাহসে তুই আমার সন্তানকে তোর সন্তান বলিস? তোর গর্ভে যখন আমার 4 মাসের সন্তান, তখন তুই তোর পরকীয়া প্রেমের জন্য আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলি। তখন আমি আমার জীবনের সবকিছু দিয়ে তোর গোলাম হয়ে আমি আমার সন্তানকে বাঁচিয়েছি, আর আজ তুই বলছিস তোর সন্তান? শুভর চিৎকার শুনে নিহি মাহিনকে কোলে নিয়ে শুভর কাছে যায়। তখন মিম মাহিনকে দেখে নিহিকে বলল, আপু, মাহিন আমার সন্তান, প্লিজ আমার কাছে দাও। বলেই যখন মিম মাহিনকে কোলে নিতে এগিয়ে গেল তখন নিহি বলল, দাঁড়ান, আপনি কি বললেন? মাহিন আপনার সন্তান কেমনে হলো? হাজবেন্ড আমার, সন্তানও আমার, আর আপনি হুট করে এসে বলবেন মাহিন আপনার সন্তান? নিহির কথা শুনে শুভ নিহির দিকে তাকালো। তখন মিম বলল, প্লিজ শুভ, আমি তোমার পায়ে ধরি, তবু আমার সন্তানের কাছে যেতে দাও। তুমি যা বলবে আমি তাই করব, তবু আমার কলিজাকে কোলে নিতে দাও। এই দাঁড়া, তোর এই পাপের হাত দিয়ে তুই আর আমাকে স্পর্শ করবি না। আর কি বললি? মাহিন তোর কলিজা? যেদিন তুই একটা পরপুরুষের জন্য মাহিনকে তুই মেরে ফেলতে চেয়েছিলি, তখন তোর কলিজা কোথায় ছিল? মিম কান্না করতে করতে বসে পড়ল। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, এগুলোর ক্ষমা হয় না, তবুও আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তোমরা যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না।
শুভ আর কিছু না বলে দরজাটা বন্ধ করে দিল। ধন্যবাদ নিহি, কেন? অভিনয়টা করার জন্য। ও আর সন্ধ্যায় রেডি থেকো, বাড়িওয়ালা আঙ্কেল দাওয়াত দিছে, ওনার নাতনির জন্মদিন আজকে। আচ্ছা, আসুন খেয়ে নিন। না, এখন আর খাবো না, তোমরা খেয়ে নাও। মিম সেখানে বসে বসে কান্না করছে আর বলছে, প্লিজ শুভ, আমাকে ক্ষমা করে দিয়ে আমার সন্তানের কাছে মাফ চাওয়ার সুযোগটা তুমি দাও। সন্ধ্যায় কি হলো নিহি, তুমি এখনো রেডি হওনি? মাহিনকে রেডি করলাম, তাই দেরি হয়ে গেছে। কিন্তু আপনি রেডি হননি কেন? আমি এভাবেই যাব, তুমি রেডি হয়ে আসো, যাও। আপনাকে একটা রিকোয়েস্ট করব, রাখবেন? বলো। নিহি কিছু না বলে রুমে চলে গেল এবং রুম থেকে বের হলো একটা পাঞ্জাবি নিয়ে। এই পাঞ্জাবিটা আপনার জন্য কিনেছিলাম। অনেক আগে ভেবেছিলাম এটা বিশেষ দিনে আপনাকে দিব, তাই এতদিন দেওয়া হয়নি। তাই আজকে আপনাকে দিলাম, এটা পরে রেডি হয়ে আসেন। আমিও রেডি হচ্ছি। বলেই শুভকে আর কথা বলতে না দিয়ে রুমে এসে রেডি হতে লাগলো। শুভ রেডি হতে চলে গেল। তারপর শুভ, নিহি আর মাহিন চলে গেল বাড়িওয়ালার ফ্ল্যাটে। শুভ ও নিহি দুজনে নীল পাঞ্জাবি আর শাড়ি পরেছে। আরে শুভ যে, আপনাকে কত বছর পর দেখলাম, তা কেমন আছেন? বাড়িওয়ালার ছেলের নাম রাহাত আর ওনার মেয়ের জন্মদিন আজকে। জি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি মোটামুটি। তা শুভ সাহেব ভাবিকে ছাড়া একটা 4 বছর বিদেশে করতে পারলেন? শুভ কথাটা শুনে টাস্কি খেয়ে অবাক হয়ে বলল, আমি বিদেশ গেছিলাম, এটা আপনাকে কে বলেছে? কেন, ভাবি বলছে? মানে আমার বউ আপনাকে এ কথা বলেছে? হ্যাঁ, মিম ভাবিই তো বললো আপনি নাকি বিদেশে চলে গেছেন। এতক্ষণে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝলো। তার মানে মিম এতদিন সবাইকে বলেছে আমি বিদেশ চলে গিয়েছি। ও মাই গড, কি সাংঘাতিক মেয়ে। কি ভাই, কি ভাবছেন? ভাবিকে খুঁজতেছেন? না ভাই, আপনি যা ভাবছেন তা না। আপনি যদি সত্যিটা জানেন তাহলে টাসকি খেয়ে যাবেন। হঠাৎ নিহি চিন্তিত মুখ নিয়ে শুভর সামনে এসে বলল, শুনছেন, মাহিনকে কি দেখেছেন? না, মাহিনকে তো তোমার কাছে রাখতে বললাম। হ্যাঁ, আমার সামনে বাচ্চাদের সাথে খেলছিল। কিছুক্ষণ পর সামনে তাকিয়ে দেখি মাহিন নেই। শুভ চিন্তিত মুখ নিয়ে বলল, নেই মানে? কোথায় গেল মাহিন তাহলে? শুভ মাহিন মাহিন বলে ডাকতে ডাকতে সামনে গেল, কিন্তু মাহিন সাড়া দিল না। শুভর মনে এবার ভয় কাজ করছে। হঠাৎ শুভর মাথায় এলো মিম। মিম কি মাহিনকে নিয়ে গেছে? শুভ তাড়াতাড়ি নিচে নেমে মিমের ফ্ল্যাটের সামনে আসতেই দেখলো মিম মাহিনকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, আমি তোমার আম্মু সোনা, আমি তোমার আম্মু লাগি। না, তুমি আমার আন্টি। না সোনা, আমি তোমার আম্মু লাগি। আমাকে একবার আম্মু বল বাবা। এটা দেখে শুভ চিৎকার দিয়ে বলল, এই কুত্তার বাচ্চা, তুই কোন সাহসে মাহিনকে তুই এখানে নিয়ে এসেছিস? শুভর চিৎকার শুনে মিম ভয় মাহিনকে ছেড়ে দেয়। শুভ আবার বলল, তুই কোন সাহসে আমাকে না বলে মাহিকে লুকিয়ে এখানে আনছিস? মিম থাপ্পড় খেয়ে কান্না বন্ধ করে শুভর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। শুভর পেছন পেছন নিহিও চলে আসছে। তুই কোন সাহসে আমার সন্তানকে চুরি করতে চেয়েছিলি? মিম কান্না ভেজা কণ্ঠে বলল, আমি আমার সন্তানকে চুরি করতে চেয়েছিলাম, তুমি এই কথা বলতে পারলে? কেন বলতে পারবো না? তুই তো মাহিনকে মেরে ফেলতে চেয়েছিলি, আর সামান্য চুরি করতে পারবি না? এটা ভাবা যায়? মিম হাঁটু উপরে বসে পড়ল, কান্না করতে করতে বলল, তোমাদের শাস্তি বাকি থাকলে আমাকে শাস্তি দিতে পারো, আমি মাথা পেতে নিব, তবুও আমাকে আমার সন্তানের কাছে যেতে দাও। তোর শাস্তি হলো তুই আর কোনোদিন মাহিনকে স্পর্শ করবি না, আমার সামনে আসবি না, আর এখান থেকে চলে যাবি। তোর এই অপবিত্র মুখ নিয়ে আমাদের সামনে আসবি না, এটাই তোর শাস্তি। মিম কান্না করতে করতে বলল, আমি তোমার সব শাস্তি মানতে রাজি,
আমি তোমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব। সেখান থেকে আমি চাইলেও আর তোমাদের সামনে আসতে পারবো না। তবে যে কয়েকদিন এখানে আছি, এই কয়েকদিন মাহিনকে আমার কাছে দিতে হবে। তুই ভাবলি কি করে আমার কলিজাকে তোর কাছে দিব? তোর সবচেয়ে বড় শাস্তি হবে তুই আর মাহিনকে আর পাবি না। বলেই শুভ মাহিনকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে না যেয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। নিহি ও শুভর পিছন পিছন চলে গেল। আর মিম সেখানে বসে বসে অঝোর ধারায় কান্না করতে করতে ভাবতে লাগলো, আমি কি কখনো শুভ আর আমার সন্তানের কাছে ক্ষমা পাবো না? সরি। সরি কেন? মাহিনকে দেখে রাখতে পারিনি তার জন্য। এতে তোমার কোনো দোষ নেই, তাই সরি বলতে হবে না। আচ্ছা নিহি, তোমাকে একটা কথা বলি। বলেন। আচ্ছা, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। আমি চাই আমাদের জন্য তোমার ভবিষ্যৎটা যেন না নষ্ট হয়। নিহি অবাক হয়ে বলল, মানে কি? বুঝি নাই, বুঝিয়ে বলেন। মানে হলো তুমি আমাদের জন্য অনেক করছো, বিশেষ করে মাহিনের জন্য। তুমি মাহিনের মায়ের অভাবটা পূরণ করছো। এই দিন আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমি চাই তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো। তোমার চট্টগ্রামে যাওয়ার ব্যবস্থা করছি আমি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব চট্টগ্রামে চলে যাবে। শুভর কথা শুনে নিহি বুকে ধক করে উঠল এবং বলল, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। শুভ অবাক হয়ে বলল, আমাকে ছেড়ে যাবে না মানে? কি বলো এসব? না মানে আমি মাহিনকে ছেড়ে কোথাও যাব না, আমি এই বলে দিলাম। শুভ কি যেন ভেবে চুপ করে সোফায় বসে পড়ল। 1 মাস পর। এই 1 মাসে শুভর কাছে মিম অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু শুভ আগের মতোই ব্যবহার করেছে। কখনো অপমান করছে, কখনো থাপ্পড় মারছে। তবুও মিম মাহিনকে দেখতে যেত। আর এদিকে শুভ আর নিহি। তোমাকে কতবার করে বলছি তুই চট্টগ্রামে চলে যাও, তোমার একটা সুন্দর জীবন আছে, সুন্দর একটা ভবিষ্যৎ আছে, তুমি সেটা কেন বুঝছো না? আমি অনেকবার বলেছি আমি আপনাকে আর মাহিনকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আর আমার সুন্দর জীবনের কথা বলছেন? আমার সুন্দর জীবন হচ্ছে আপনি, আর আমার সুন্দর ভবিষ্যৎ হচ্ছে আমার মাহিন। মানে টেনে বোঝাতে পারবো না। শুভ নিহির কথার মানে খুঁজতে লাগলো বসে বসে। তখন শুভর ফোনটা বেঁচে উঠল। শুভ ফোন রিসিভ করার সাথে সাথেই একটা লোক বলল, আপনি কি শুভ বলছেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনি তাড়াতাড়ি আপনার ছেলেকে নিয়ে এই হাসপাতালে চলে আসেন, আমাদের কাছে বেশি সময় নেই। সময় নেই মানে? কি বলছেন আপনারা? আবার হাসপাতালের কথা বলছেন? কি হয়েছে? হাসপাতালে আসলেই বুঝতে পারবেন। প্লিজ আপনারা তাড়াতাড়ি আসেন। বলেই লোকটি ফোন কেটে দিল। শুভ মাহিন আর নিহিকে নিয়ে হাসপাতালের ঠিকানায় চলে গেল। শুভ হাসপাতালে ঢুকে সেই নাম্বারে আবার ফোন দিল। একবার রিং বাজতে বাজতে কেটে গেল। দ্বিতীয়বার ফোন দিতেই সাথে সাথে রিসিভ করে বলল, কই আপনারা কি আসছেন? হ্যাঁ। আপনারা তাড়াতাড়ি 207 নম্বর কেবিনে চলে আসেন। বলে লোকটি আবার ফোন কেটে দিল। শুভ মাহিন আর নিহিকে নিয়ে তাড়াতাড়ি উপরে উঠে 207 নম্বর কেবিনে ঢুকতেই শুভ যেন একটা শক খেল। মিম শুয়ে আছে বেডে। মিম শুভকে দেখে ইশারা দিয়ে নার্স আর ডক্টরকে বাইরে যেতে বলল। মিম শুভকে কাছে আসতে বলল। তারপর মিম হাসি মাখা মুখ নিয়ে বলল, শুভ, তুমি আমাকে বলেছিলে না আমার অপবিত্র মুখটা জানি তোমাকে না দেখাই? আজকে তোমার কথা আমি রাখবো। মিমের কথা বলতে কষ্ট হচ্ছিল, তাও আবার কিছুক্ষণ থেমে আবার বলল, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, পাপ করেছি, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আজ এসবের শাস্তি পেয়ে গেছি। কি হলো, আজকেও আমার সাথে কথা বলবে না? বিশ্বাস করো, আজকের পর আমি আর তোমাকে বিরক্ত করব না, আর এই অপবিত্র মুখটাও আর দেখতে হবে না। কি হয়েছে তোমার? আর এইসব কথা বলছো কেন? মিম এবার একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার পাপের শাস্তি পেয়েছি, যার জন্য এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমি।
শুভ 4 বছর পর আবার মিমের জন্য কষ্ট পাচ্ছে, আবার সেই আগের অনুভূতি হচ্ছে। কি বলছো এসব পাগলের মতো? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে মিমের? ক্যান্সার হয়েছে, আমাদের আর কিছু করার নাই, ওনার আর সময় নেই। শুভ যেন কথাটা বিশ্বাস করতে পারছে না। মিমকে এই অবস্থায় দেখবে এটা কল্পনাও করেনি শুভ। শুভ দৌড়ে আবার মিমের কাছে গিয়ে মিমের হাত ধরে বলল, আমাকে কেন বলনি তোমার ক্যান্সার হয়েছে? আমি যে তোমার সাথে আমার অন্যায়ের শাস্তি পেয়েছি। শুভ, আমার একটা কথা রাখবে? শুভ এবার কান্না করে বলল, বলো, আমি আজকে তোমার সব কথা রাখবো। আমাকে ক্ষমা করে দিয়ে আমার সন্তানকে আমার কাছে একটু দিবে? বিশ্বাস করো, আমি শুধু মাহিনকে একটু বুকে জড়িয়ে ধরতে চাই। শুভ কিছু বলার আগেই নিহি মাহিনকে মিমের কাছে দিল। মিম মাহিনকে বুকে জড়িয়ে ধরে কান্না করে বলল, প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। তারপর মিম নিহিকে কাছে আসতে বলল। নিহির চোখেও পানি। নিহি মিমের হাত ধরে বসল। আপু, আমার কলেজটাকে একটু দেখে রাখো। তারপর মিম আবার শুভকে বলল, শুভ, তুমি আমার একটা কথা রাখবে? শুভ কান্না করে বলল, তুমি যা বলবে আমি তাই করব। আমাকে দাদির কবরের পাশে কবর দিও, যাতে দাদির কবরের দোয়া করতে এসে আমার জন্য একটু দোয়া করো, যাতে আমার কবরের শাস্তিটা একটু কম হয়। শুভ মিমের কথা শুনে আরো কান্না করে দিল। মিম শুভর হাতের উপর মাহিন হাত রেখে তারপর নিহির হাত মাহিনের হাতের উপর দিয়ে বলল, তোমরা দুজনে আমার কলিজাটাকে নিয়ে সুখে থাকবে। হঠাৎ মিমের হাত নিহির হাতের উপর থেকে পড়ে গেল। এটা দেখে শুভ মিমকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে মিম বলে উঠল, আর ততক্ষণে মিমের প্রাণ পাখিটা উড়ে গেছে। সম্পূর্ণ গল্পটা কেমন হয়েছে জানাবেন প্লিজ। নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে